হেকেল, আর্নেস্ট হেকেল, তাই তো? আর্নেস্ট হেকেল প্রথম ব্যবহার করেছিলেন। ওইকস আর লগোস এই দুটো টার্ম নিয়ে ইকোলজি। ওইকস মানে হচ্ছে বাসস্থান, আর লগোস মানে আলোচনা বা জ্ঞান। তাহলে বাসস্থান সম্পর্কিত যে জ্ঞান বা আলোচনা তাকে আমরা বলবো ইকোলজি। এবার ইকোলজির অনেকগুলো ভাগ থাকে, যেমন ধরো স্থলের ইকোলজি, জলের ইকোলজি, স্থলজ ইকোলজি, জলজ ইকোলজি। জলজ ইকোলজির আবার দু ধরনের ভাগ। মিষ্টি জলের ইকোলজি একরকম হবে, নোনা জল বা সামুদ্রিক জলের ইকোলজি আরেক রকমের হবে। আমি মুখে বলছি, যদি মনে হয় ছোটো ছোটো করে পয়েন্ট করতে পারো, যদি মনে না হয় তাহলে শোনো। এবার জলজ বাস্তুতন্ত্র হয়ে গেল, তাছাড়া থাকে বিহেভিয়ারাল ইকোলজি, মানে পরিবেশ, তোমার আশেপাশের পরিবেশ, সেই কারণে তোমার কেমনভাবে আচরণের পরিবর্তন হচ্ছে সেই সম্পর্কিত যখন অধ্যয়ন করব তখন সেটা বিহেভিয়ারাল ইকোলজির মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে? তাছাড়া ভৌগোলিক অঞ্চলভেদে আলোচনা করে যখন, তখন ভৌগোলিক ইকোলজির মধ্যেও সেটা ঢুকে যায়। মেইনলি আমরা যেটা আলোচনা করি সেটা হচ্ছে অর্টিকোলজি আর সিন ইকোলজি। অর্টিকোলজি কাকে বলবো? ধরো একটা জায়গা আছে না, একটা কোনো পার্টিকুলার নির্দিষ্ট এরিয়া আছে, সেখানে একটা নির্দিষ্ট স্পিসিস আছে, ওই স্পিসিসের একটা জীব আছে, ওই জীবের সাথে তার পরিবেশের যে আন্তঃসম্পর্ক, সেই সম্পর্কতে যখন আমরা অধ্যয়ন করব তখন আমরা সেই ধরনের আলোচনাটা বলবো অর্টিকোলজি। তাহলে একটা নির্দিষ্ট এরিয়া থাকলো, যে কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার স্পিসিস থাকলো এবং একটা জীব, ঠিক? এবার সিন ইকোলজিতে যখন ঢুকবো সবই একই থাকবে, শুধু স্পিসিসের নির্দিষ্ট একটি জীবের বদলে জীব সমষ্টি। অর্টিকোলজি মানে আমাকে নিয়ে আলোচনা, আমি মানুষের হোমোসেপিয়েন্সের মধ্যে একটা স্পিসিসের একটা পার্টিকুলার জীব। সিন ইকোলজিতে ঢুকে গেল মানে হচ্ছে এই ক্লাসের ধরো সবাইকে নিয়ে আলোচনা, সবাই আমরা মানুষ, মানে আমাদের পপুলেশনটা হচ্ছে মানুষের পপুলেশন, তার যে সম্পর্কিত আলোচনা পরিবেশের সাথে, সেটা হলো সিন ইকোলজি। এবার সিন ইকোলজির মধ্যে আরও 4টে ভাগ থাকে: পপুলেশন ইকোলজি, কমিউনিটি ইকোলজি, বায়োম ইকোলজি, আর শেষে থাকে হচ্ছে বাস্তুতান্ত্রিক ইকোলজি। পপুলেশন ইকোলজি মানে বুঝতে পারছো, কোনো একটা পার্টিকুলার পপুলেশনকে নিয়ে আলোচনা করা হবে, যে কোনো স্পিসিসের পপুলেশন, সেটা হতে পারে হিউম্যান পপুলেশন, হতে পারে ডগ, হতে পারে ক্যাট, একটা স্পিসিস নেব, তার একটা পপুলেশনকে নিয়ে আলোচনা করব। কমিউনিটি ইকোলজি নিয়ে যখন আমরা আলোচনা করব, একাধিক স্পিসিসের পপুলেশন, মানুষ 4টে কুকুর, 4টা বেড়াল, তাহলে কী হলো? স্পিসিসের ভেরিয়েশন এলো, একটি নির্দিষ্ট স্পিসিস থাকলো না, একাধিক স্পিসিস। ঠিক আছে? বুঝতে পারছো? বায়োম ইকোলজি, পৃথিবীকে আমরা তাদের জলবায়ু অবস্থা ভেদে কয়েকটি বায়োম বা বিভাগে ভাগ করি। প্রত্যেকটা বায়োম হচ্ছে আলাদা আলাদা জলবায়ু থাকবে এবং আলাদা আলাদা জলবায়ুর রেসপেক্টে এক একটা বায়োমের মধ্যে প্রাণী বা উদ্ভিদের বৈশিষ্ট্য বা বৈচিত্র্য আলাদা আলাদা হয়। তুন্দ্রা বায়োম, তৈগা বায়োম, এরকম 6টার মতো বায়োম আছে। প্রত্যেকটা বায়োমের জলবায়ু যেমন আলাদা হয়, প্রত্যেকটা বায়োমের তেমন জীবগোষ্ঠী বা জীব সম্প্রদায়ও আলাদা হয়। কোনো বায়োমের সাথে কোনো বায়োমের সেরকমভাবে মিল পাওয়া যায় না। এরকম বায়োমকে নিয়ে তাদের ইকোলজি নিয়ে আলোচনা যখন করব তখন সেটা বায়োম ইকোলজির মধ্যে ঢুকবে। আর ওভারঅল পুরোটার রেসপেক্টে বাস্তুতন্ত্র নিয়ে যখন আমি আলোচনা করব, যে একটা বাস্তুতন্ত্রের তার আশেপাশের পরিবেশের সাথে কি সম্পর্ক বা আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক ইকোলজির মধ্যে পড়বে। ঠিক আছে? তাহলে অর্টিকোলজি আর সিন ইকোলজি ক্লিয়ার হলো। কোশ্চেন এরকম করে দিতে পারে যে ধরো একটি জায়গাতে মানুষের পপুলেশন আছে, উদ্ভিদের পপুলেশন আছে, সবারকে নিয়ে আলোচনা করা হচ্ছে, তাহলে এটা কোন ইকোলজির মধ্যে পড়ছে?
সিন ইকোলজি। এবার তার থেকেও যদি আরেকটু ভেতরে গিয়ে ঢোকে তখন অপশান থাকবে কমিউনিটি ইকোলজি, পপুলেশন ইকোলজি, বায়োম ইকোলজি নাকি অট ইকোলজি। তখন তোমাকে চিনে বলতে হবে যেটা কমিউনিটি ইকোলজির মধ্যে ঢুকছে। মোর দ্যান ওয়ান স্পিসিসের পপুলেশন মানেই কমিউনিটিতে ঢুকবে, ঠিক আছে। পপুলেশন মানে যে একাধিক থাকলো কিন্তু স্পিসিসটা সেম, তখন সেটা পপুলেশনে ঢুকবে। শুধু মানুষকে নিয়ে বলছে, মানুষের পপুলেশন, তখন সেটা হবে পপুলেশন। যদি বলে একটি মানুষ, তখন তুমি করবে অট ইকোলজি। মানুষের পপুলেশন দেখে চোখ বন্ধ করে অট ইকোলজিতে টিক মেরে চলে আসবে না, বুঝতে পারলে? বাস্তুতন্ত্র হলো পরিবেশ। পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশে যা কিছু আছে সেটাই আমাদের পরিবেশ। এবার পরিবেশের কিছু কিছু উপাদান থাকে, মেইনলি দুটো, জড় বা অজৈব আর জৈব উপাদান। জড় বা অজৈব উপাদানের মধ্যে কি পড়বে? আলো, বায়ু বা বাতাস, তাপমাত্রা পড়বে তো, মাটি, জল, ইটিসি। জৈবের মধ্যে তিন ধরনের, উৎপাদক, খাদক, বিয়োজক। ডেম ইকোলজি, ডেম হলো বাস্তুতন্ত্রের সবথেকে ক্ষুদ্র একটা সংস্করণ। মানে এই বাড়িটা যদি, এই পুরো বাড়ি, তিনতলা বাড়ি যদি বাস্তুতন্ত্র ভাবো, এই একটা ঘর, এক একটা ঘর ওর ক্ষুদ্র ক্ষুদ্র সংস্করণ, সেরকম বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম সংস্করণকে বলা হয় ডেম। ওই ক্ষুদ্রতম সংস্করণের তারপরে আশেপাশের পরিবেশের সাথে বা ওইখানে যারা বসবাসকারী জীব তাদের সাথে যেটা রিলেশন, সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে ডেম ইকোলজি। হলো ইকোটাইপ, এক একটা এরিয়ার মধ্যে প্রাণী আছে, প্রাণীর মধ্যে জিনের ভেরিয়েশনের কারণে কিছু কিছু বৈচিত্র্য আসে, জেনেটিক ভেরিয়েশন, যে কারণে ভ্যারাইটি। আমি আমার মতো দেখতে, ও ওর মতো দেখতে, তুমি তোমার মতো দেখতে, ভ্যারাইটি তৈরি হয়েছে বলেই তো, এবং সেটা জেনেটিক লেভেলে হয়েছে। কিন্তু আমরা কি আলাদা স্পিসিসের মধ্যে পড়ছি? এই যে ঘটনাটা ঘটছে, একই জায়গাতে থাকছে, একই ইকোলজির পার্ট, কিন্তু ছোট ছোট জেনেটিক ভেরিয়েশনের কারণে কিছু কিছু বিভেদ ওদের মধ্যে সৃষ্টি হয়েছে। তাদেরকে বলা হয় এক একজন এক একটার ইকোটাইপ। কিন্তু যেহেতু ওরা প্রজননে সক্ষম নিজেদের মধ্যে, তার জন্য ওরা একই স্পিসিসের মধ্যে পড়ে, আলাদা স্পিসিসের মধ্যে পড়ে না, ঠিক আছে। উৎপাদক কাদেরকে বলে? সাধারণত গাছপালা, যাদের কাছে ক্লোরোফিল আছে, যারা নিজের খাদ্য তৈরি করতে পারে সালোক সংশ্লেষ পদ্ধতিতে সূর্যালোকের উপস্থিতিতে, এবং খাবারের জন্য ওরা অন্য কারোর ওপর নির্ভরশীল নয়, তাদেরকে আমরা বলি উৎপাদক। হ্যাঁ, ডেম ইকোলজি হচ্ছে, ডেম বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম সংস্করণ বা ক্ষুদ্রতম একক। এই এককের ইকোলজি নিয়ে আমরা যখন আলোচনা করব, এই এককের এক একটা যারা প্রাণী আছে তাদের সাথে তাদের পারিপার্শ্বিক পরিবেশের কী সম্পর্ক, তারা কিভাবে আন্তঃক্রিয়া করছে, সেটা নিয়ে যে এখানে আলোচনা করা হবে সেটা বলবে ডেম ইকোলজি, ঠিক আছে। কি বলছিলাম? খাদক, উৎপাদক হয়ে গেল। এবার খাদকের মধ্যে কারা? যারা অটোট্রফিক নয়, হেটেরোট্রফিক, মানে খাবারের জন্য বা পুষ্টির জন্য অন্যের ওপর নির্ভরশীল, মেনলি উৎপাদকের ওপর নির্ভরশীল। খাদকের ওপর ভ্যারিয়েশন আছে, যে ডিরেক্ট গাছকে খাচ্ছে বা গাছ থেকে খাদ্য সংগ্রহ করছে সেটা হচ্ছে প্রাথমিক খাদক। এবার প্রাথমিক খাদককে যে নিজের খাবার হিসেবে গ্রহণ করছে তাকে আমরা কি বলবো? গৌণ খাদক। গৌণ খাদককে আবার যে খাদ্য হিসেবে গ্রহণ করছে সে হলো প্রগৌণ খাদক। ইউজুয়ালি তিনটা লেয়ার মধ্যে চলে। এইভাবে ওরা ফুড চেইন তৈরি করে, আবার ফুড ওয়েবও তৈরি করে। ফুড ওয়েব মানে একজন প্রাণী সে একই সাথে ধরো প্রাথমিক খাদক হিসেবেও আছে, আবার কোথাও গিয়ে গৌণ খাদক হিসেবেও রোল প্লে করছে, কমপ্লেক্স, তখন হচ্ছে ফুড ওয়েব তৈরি হবে। আর সরলরেখার আকারে যখন চলবে তখন সেটা হচ্ছে খাদ্যজালক। এবার আমরা একটা সূত্র সবাই জেনেছি যে প্রত্যেকটা লেয়ার একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যখন জাম্প করে 10% করে শক্তি নষ্ট হয়। হ্যাঁ, এই সূত্রতে উনি কি বলেছিলেন বিজ্ঞানী, যে যদি একটা গাছ ধরো
তার নিজের সমস্ত এক্সপেন্ডিচার, এনার্জি এক্সপেন্ডিচার ছাড়িয়ে দিয়ে, মানে তার শ্বসনে বা তার নিজের গ্রোথের জন্য তো কিছু এনার্জি দিয়েছে, সেটা বাদ দিয়ে তার শরীরে যদি 1 কেজি মানে কি বলবো নেট গ্রোথ হয়, এবং তাকে যখন প্রাথমিক খাদ্য গ্রহণ করবে ওই 1 কেজি থেকে 10% চলে যাবে, বাকিটা ওর নিজের কাজে লাগাতে পারবে। এবার প্রাথমিক খাদ্য যখন গ্রহণ করলো, ওর শরীরের কাজকর্ম আছে, হাঁটা চলা আছে, উঠতে হবে, শিকার করতে হবে, শ্বসন আছে, ওর সেখানে কিছুটা গেল, বাদ বাকি যেটা থাকলো সেটা ওর শরীরে পাবে স্থিতিশীল হিসেবে। ওকে যে গ্রহণ করবে সে নেক্সট ওর কাছ থেকে আবার 10 বাদ দেবে। তাহলে প্রাথমিক গাছের কাছের থেকে ওর মোটামুটি 20% বা 15%-এর অ্যাভারেজ কাট কেটে গেল। 10 থার্ড লেয়ারে যাবে, যে সেকেন্ডে বসেছিল তার যদি এনার্জি ধরো 500 থাকে আর বাকি, সেই 500 থেকে আবার 10 কেটে গিয়ে বাদ বাকিটাও পাবে। এভাবে প্রত্যেকটা লেভেলে গিয়ে গিয়ে 10 করে কমতে থাকে। আর বিয়োজক হলো ওই মাইক্রোবস, হ্যাঁ মাইক্রোবস বিভিন্ন, যারা আমাদের এই উৎপাদক আর খাদক এদের মৃত শরীরকে পচাতে সাহায্য করবে, পচাবে, শুধু পচাবে না গলাবেও। যেমন কবর দেওয়া, এই যে মৃতদেহকে কবর দেওয়ার প্রসেসটা, সেখানে কি হয়, মৃতদেহকে মাটি চাপা দেওয়া হলো। এবার আগে কখনো মানে আমাদের শোনা কথা, আমি কখনো কাউকে কবর দিতে দেখিনি, সেখানে আমরা জানতাম যে লবণ দেয়, মানে কয়েক বস্তা লবণ ঢালা হয়, শোনা কথা, আমি দেখিনি, আসলে দেয় কিনা আমি জানি না, ঠিক আছে, ধরে নিচ্ছি দেয় না। যদি নাও দেয়, একটা ডেড বডি যদি থাকে পড়ে দীর্ঘদিন ধরে, তো সে তো একটা সময় পর পচবে, গলবে, পচা গন্ধটা সেই কারণে আমরা পাই, কুকুর বেড়াল তো অন্তত পড়ে থাকতে দেখি সবাই। তাহলে তাদের ওপর বিয়োজকরা কাজ করছে বলেই তাদের শরীরের যে নর্মাল আমাদের কমপ্লেক্স স্ট্রাকচার, আমাদের বডিতে বেসিক্যালি কি আছে, কি দিয়ে তৈরি, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, এগুলো দিয়েই তো তৈরি। এছাড়া তো আমার শরীরে আলাদা করে কিছু নেই, ফ্যাট আছে বড় জোর। গাছের ক্ষেত্রেও কার্বন আছে, তাই জন্য গাছ বছরের পর বছর চাপা পড়ে কয়লা তৈরি করছে। আমাদের হাড় যখন পোড়াচ্ছে কয়লা হচ্ছে, কাঠ কয়লা হচ্ছে, তো কার্বন না থাকলে হতো। তাহলে এই বিয়োজকগুলোর কাজ হচ্ছে আমাদের শরীরে, সেটা উৎপাদক হোক বা খাদক, যে কমপ্লেক্স হয়ে বসে আছে, ধরো কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফারের যৌগ, একা সালফার হয়ে বসে নেই। নাইট্রোজেন, তুমি যদি অ্যাডেনাইনের স্ট্রাকচার দেখো, ওখানে নাইট্রোজেন আছে, কিন্তু নাইট্রোজেন একা বসে নেই, ও বেঞ্জিন রিংয়ের সাথে কম্পেয়ার হয়ে বসে আছে। এবার ওখানে নাইট্রোজেন ওর শরীর থেকে বের করার মানে হচ্ছে আমার স্ট্রাকচারটাকে ভাঙতে হবে, বেঞ্জিন রিংয়ের স্ট্রাকচার ভাঙলে তখন নাইট্রোজেন বেরোবে, ডিএনএ স্ট্রাকচার পর্যন্ত ভাঙতে হবে, ঠিক আছে। এই কাজগুলো করে হচ্ছে বসে বসে বিয়োজকরা, এই কারণেই পচায় আর গলায়। আলটিমেটলি এম হচ্ছে যৌগ হিসেবে যেগুলো ছিল সেগুলোকে মৌল হিসেবে পরিবেশে ফেরত দেওয়া, কারণ তাহলেই একমাত্র পরিবেশ থেকে এই সালফারের সাইকেল, নাইট্রোজেনের সাইকেল, কার্বনের সাইকেল, অক্সিজেনের সাইকেল সব সাইক্লিক ফর্মে চলতে থাকবে। না হলে একদিক থেকে মানুষ তৈরি হচ্ছে, গাছ মাটি থেকে সার হিসেবে গ্রহণ করছে, আর যদি মরে গিয়ে আবার না সাইক্লিক ওয়েতে ফেরত আসে, একটা সময় আসবে যখন এই সাইক্লিকটা স্টপ হয়ে যাবে, পুরো সিস্টেমটা ডিসরাপ্ট হয়ে যাবে, মানে ভেঙে যাবে। ওকে ঘোরাতে হবে। তুমি যখন নিচ্ছ মাটি থেকে নাও, তুমি যখন বেঁচে নেই তখন আবার তুমি মাটিকে ফেরত দাও, তবে না সাইকেলটা চলবে। এই কাজগুলোর জন্য বিয়োজকদের দরকার, ঠিক আছে। পচা গলার উপর থাকে বলে তাকে স্যাপ্রোফ্যাগি বলে, স্যাপ্রোফাইটিক ওদের যেটা পুষ্টি। জড় অজৈব পদার্থের মধ্যে থাকবে হচ্ছে আলো। প্রথম বলি আলো। মানে আলোর অনুকূলে যখন যাচ্ছে, কে যাচ্ছে, বিটপ অংশ, হয়তো আলোক অনুকূলবর্তী চলন। আর আলোর অপোজিট দিকে কে বাড়ে, মূল, ওটা হচ্ছে আলোকের বিপরীতবর্তী চলন। তাহলে এটা গাছের ক্ষেত্রে পাওয়া গেল। আমাদের শরীরে মানে হিউম্যানকে রেসপেক্টে তুমি ভাবো, প্রাণী ভাববে, খুব বেশি আলো যেখানে হয়, আলো বেশি মানে গরম বেশি, মেলানিন সিক্রেশন বেশি হয় না কম হয়, মানে মেলানিন প্রোডাকশন বেশি হয়, তার মানে গায়ের রঙটা কালচে হয়। কেন হয়, মেলানিন এমন একটা কম্পাউন্ড তৈরি করবে যেটাতে সূর্যের আলো আমাদের শরীরে ক্যান্সার তৈরি করতে না পারে, প্রোটেকশন দেয়। এমনি এমনি করে না, সব কিছুর পেছনে কারণ আছে। তাহলে মেলানিন প্রোডাকশন ওরা কমায় বা বাড়ায়, এভাবে আমাদেরকে করছে। এবার লিঙ্গ অনুপাত চেঞ্জ হয়, ভিটামিন ডি সংশ্লেষণে সাহায্য করে। সূর্যালোক ছাড়া আমাদের চট করে ভিটামিন ডি সংশ্লেষণ হয় না। লিঙ্গ অনুপাত প্রাণীর, মানে ধরো
পতঙ্গ ডিম পারলো, এবার ডিম ফুটে লার্ভা হবে, লার্ভা থেকে ফার্দার গ্রোথ হবে, পুরুষ পতঙ্গ হতে পারে, স্ত্রী পতঙ্গ হতে পারে। এবার পুরুষ পতঙ্গ হবে না স্ত্রী পতঙ্গ হবে সেটা নির্ভর করবে কতটা আলো পাচ্ছে বা ঘুরিয়ে কতটা টেম্পারেচার পাচ্ছে তার ওপর। মাছেদের ক্ষেত্রে দেখা যায় যত বেশি টেম্পারেচার রাইজ করে তত বেশি পুরুষ মাছ তৈরির সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যায়। এবার পুরুষ মাছের সংখ্যা বৃদ্ধি মানে কি ঘটবে? ফিমেলের সংখ্যা কমছে। ওরা এভাবে এফেক্ট করে, লিঙ্গ অনুপাত মেনটেন করায়, ঠিক আছে? তাছাড়া এটা যদি একটা পুকুর হয়, এটা ধরো পুকুরের পাড়, পুকুরের পাড়ে মাটি থাকে তো ধার দিয়ে, এবার সব থেকে ওপরের যেটা অংশ এটা যেখানে ধরো মাটি মাটি আছে, একটু হালকা ভেজা ভেজা শ্যাওলা শ্যাওলা পড়ে থাকে, সেই এরিয়াটাকে বলা হয় লিটোরাল জোন না লিমনোটিক জোন, কোনটা বলে? লিটোরাল জোন। লিটোরাল জোনের বৈশিষ্ট্য হচ্ছে এখানে সূর্যের আলো সবসময় পড়ে, সবসময় পাবে। এবার সূর্যের আলো পাওয়ার সাথে সাথে এইখানকার যে জলের মানে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মোটামুটি উষ্ণতাটা 25 থেকে 35 ডিগ্রি কাছাকাছি থাকে, যেটা আইডিয়াল টেম্পারেচার জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য, জুপ্ল্যাঙ্কটন ফাইটোপ্ল্যাঙ্কটনের গ্রো করার জন্য। জুপ্ল্যাঙ্কটন ফাইটোপ্ল্যাঙ্কটনকে মাছরা খাবার হিসেবে গ্রহণ করে, আণুবীক্ষণিক হয়। বলে দেবো, ওটা লিখিয়ে দেবো। এবার পার শেষ হলো, মানে তুমি আর পা পাবে না, জলের লেয়ার শুরু হলো, সেটাকে কি বলবো? লিমনোটিক। এই জন্যে লিটোরাল জোনের মতো অতটা ডেপথ পর্যন্ত হয়তো বা সূর্যের আলো ঢুকছে না, কিন্তু ঢোকে। তার থেকে আরেকটু ভেতরে যেটা লেয়ার সেটাকে বলবো প্রোফান্ডাল। প্রোফান্ডাল জোনের মধ্যে ঢুকে গেল মানে মোটামুটি গভীর জলের দিকে ঢুকলো, এখানে সূর্যের আলো অতটা পৌঁছায় না, ওই একটা নিভু নিভু অন্ধকার টাইপস, মানে পুরোপুরি ঘুটঘুটে অন্ধকারও না, আবার আলো না বললেই চলে। এই লেয়ারের মধ্যে সাধারণত সন্তরণশীল প্রাণীগুলো থাকে, যারা সাঁতার কেটে থাকে, মানে একদম ওপরেও এরা থাকবে না, একদম নিচেও থাকবে না, এরা এই প্রোফান্ডাল জায়গার মধ্যে থাকে, প্রয়োজনে গেল খাবার টাবার নিল আবার নেমে গেল। আর একদম লাস্টের লেয়ারটা যেটা সেটাকে বলা হয় বেন্থিক লেয়ার, কাদামাটির লেয়ার। এখানে কখনোই সূর্যালোক পৌঁছায় না, একদম ঘন কালো অন্ধকারে ভরা জায়গা। গভীর সমুদ্রের ভেতরে কয়েক হাজার ফিট নিচে যদি তুমি যাও, ওখানে সূর্যালো পৌঁছায় না। এখানকার টেম্পারেচার মাইনাসের কাছাকাছি রান করে, ঠান্ডা এতটাই। তার সাথে আরেকটা জিনিস হয়, উচ্চ চাপ থাকে, মানে ওর ওপরে যতগুলো জলের লেয়ার আছে সমস্ত কিছুর প্রেশারটা এখানকার যারা থাকবে তাদের উপর পড়তে পারে, মানে পড়ে বেসিক্যালি। আর ঠান্ডা বলে জলটা এখানকার ভারী। এখানে যারা থাকে সেগুলো হচ্ছে মোটামুটি শামুক, ঝিনুক, এরা কাদা বালির মধ্যে ওরা গেঁথে টেথে থাকে, ওখান থেকে খাবার দাবার গ্রহণ করে। এবার আলোর প্রাপ্তির হিসেবে উদ্ভিদকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। দীর্ঘদিবা, হ্রস্বদিবা আর ন্যাচারাল। এটাও হতে পারে। দীর্ঘদিবা মানে কি? দিন বেশি, 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টার ওপরে বেশি দিন, তখন এই ধরনের গাছগুলোতে ফুল ফুটবে। কারা ফোটায় ফুল এরকম ইয়েতে টেম্পারেচারে? গরমকালে কাদের কাদের ফুল ফোটে? বিট 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 ক্যাকটাস তো তুমি গরম দেশেই চলে গেছো একদম। হ্রস্বদিবাতে কাদের হয়? শীতকালে আমরা খাই চায়ের সাথে, খায় না কিছু? কি খায়? তাসটা। চায়ের সাথে একটা পরিপূরক হিসেবে নাম হয় কি? কফি খাও না? হ্রস্বদিবা উদ্ভিদ মানে হচ্ছে যে ধরনের উদ্ভিদগুলো ফুল ফোটার ক্ষেত্রে ছোট দিন দরকার। ছোট দিন মানে ধরো 10 ঘন্টার কম যেন দিন থাকে, দিনের দৈর্ঘ্য যেন 10 ঘন্টার সবসময় কম থাকে, তাহলে এই ধরনের গাছে ফুল ফুটবে। আর ন্যাচারাল যেটা সেটা হচ্ছে মোটামুটি সমান সমান,
ধরো 12 ঘন্টা বা যাই হোক না কেন, ওর অ্যাজ কোনো প্রবলেম হয় না। উদাহরণ হিসেবে তোমরা নিতে পারো গোলাপ, শীতকালেও ফুটছে, গরমকালেও ফুটছে, যখন খুশি তখন ফুটছে। কী হয়েছে বলো? কেন মানে ও যেভাবে গঠন হয়েছে সেটা টমেটো ফুল থেকে গর্ভাশয়ে নিষেক হয়েছে দিয়ে তৈরি হয়েছে, তাই জন্য ও ফল। আমরা খাই সবজি হিসেবে, তাই ভাবি যে সবজি, আসলে ফল। পটল সবজি না ফল? ফল। পটলও ফল। হয়েছে, লেখা হয়েছে। হ্রস্বদ্বীপা প্রাণী যত দিন বড় হবে, দিনের সময় বেশি হবে, তত এই ধরনের প্রাণীরা জনন কার্যে অংশগ্রহণ করবে। যেমন ঘোড়া, হ্রস্ব যেটা সেটার মধ্যে পড়বে হচ্ছে তোমার কি পড়বে বলবো না, হরিণ, ভেড়া। আর ন্যাচারাল যেটা থাকে সেটা হচ্ছে মানুষ, গিনিপিগ, এরা। হয়েছে? নেরেটিক লেখো, সমুদ্রের তীরে থাকে শৈবাল আর এপিপেলাজিক মাছ। নেরেটিক লিখলে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে থাকে, তীর, সমুদ্রের তীরে থাকে। উদাহরণ হচ্ছে এপিপেলাজিক মাছ। এপিপেলাজিক মাছ। এপিপেলাজিক হয়েছে। পেলাজিক, নেরেটিকের নিচে হচ্ছে পেলাজিক, সমুদ্রের তলদেশে এবং উপকূলবর্তী অঞ্চলে থাকে। এতটা ভেঙে লিখতে হবে না, লিখবে সমুদ্রের তলদেশ, উপকূল। হয়েছে লেখা? লেখো তাড়াতাড়ি, সমুদ্রের তলদেশ আর উপকূল। উদাহরণ হচ্ছে পেঙ্গুইন, জেলিফিশ। পেঙ্গুইন, জেলিফিশ। নেক্সট কি ছিল? পেলাজিকের পর প্ল্যাংটন, আণুবীক্ষণিক। প্ল্যাংটন আণুবীক্ষণিক, জলের উপরিতলে ভাসমান জীব। আণুবীক্ষণিক জলের উপরিতলে ভাসমান জীব, তারা হচ্ছে প্ল্যাংটন। প্ল্যাংটনের থেকে দুটো দাগ বের করো, জুপ্ল্যাংটন, ফাইটোপ্ল্যাংটন। জুপ্ল্যাংটন আর ফাইটোপ্ল্যাংটন মানে প্রাণীর আণুবীক্ষণিক, ধরো লার্ভা, নিমফের স্ট্রাকচার, সেটাকে বলে জুপ্ল্যাংটন। আর উদ্ভিদের এরকম আণুবীক্ষণিক স্ট্রাকচার যেগুলো ভেসে টেসে বেড়ায় সেগুলোকে বলা হয় ফাইটোপ্ল্যাংটন। এই জুপ্ল্যাংটন আর ফাইটোপ্ল্যাংটন থাকে বলেই প্রাণী, মানে জলজ প্রাণীদের খাদ্য হিসেবে এদেরকেই ইউজ করে, ব্যবহার করে। জুপ্ল্যাংটন, ফাইটোপ্ল্যাংটন না থাকলে জলজ প্রাণীর খাবারের সেরকম কোনো উৎস নেই। নিউস্টোন কি জুপ্ল্যাংটন ফাইটোপ্ল্যাংটনের? তো জুপ্ল্যাংটন আর ফাইটোপ্ল্যাংটনই তো উদাহরণ, মাইক্রোস্কোপিক। নিউস্টোন হয়েছে। জলের ওপরের তলে বসবাস করে, ভাসে না, ভাষাটা লিখবে না, ভাসছে মানে প্ল্যাংটন।
আর এরা হচ্ছে বসবাস করছে, উড়ুক্কু মাছ এক্সাম্পল। উড়ুক্কু মাছ, উড়ুক্কু, উড়তে পারে বলে ওর নাম উড়ুক্কু মাছ। সামনের বক্ষ পাখনাটা চেঞ্জ হয়ে ডানার মতো আকার ধারণ করে, কিছুটা ডিস্টেন্স গ্লাইডিং মেকানিজমের মতো ওড়ে জল থেকে লাফিয়ে লাফিয়ে। নেকটন, সমুদ্রের ওপরের, সমুদ্র বা জলতলের ওপরের এবং মাঝের তলে সাঁতার কাটে, নিচের তলে যাবে না, ওপরের আর মাঝের তলে সাঁতার কাটবে। এবং এরা ম্যাক্রোস্কোপিক, মানে খালি চোখে দেখতে পাওয়া যায়। উদাহরণ একই, উড়ুক্কু মাছ। হয়েছে? বেনথস একদম তলদেশে থাকবে জলের, কাদামাটির সাথে থাকবে ঝিনুক শামুক। বাস্তুবিদ্যার সাংগঠনিক স্তরের সব থেকে নিচে কে থাকে? স্পিসিস থাকবে না কমিউনিটি থাকবে? কে থাকবে? জীব থাকবে, জীব। জীব কতগুলো জীব একই রকম, তারা তৈরি করবে স্পিসিস। স্পিসিস আবার নিজেদের মধ্যে মিলেমিশে তৈরি করবে, একাধিক স্পিসিস নিয়ে তৈরি হবে কমিউনিটি। আবার অনেক ধরনের কমিউনিটি তৈরি হবে বায়োটিক কমিউনিটি। বায়োটিক কমিউনিটি নিয়ে ফাইনালি তৈরি হবে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। ঠিক আছে? সাংগঠনিক স্তর জীব থেকে শুরু হয়। যদি বলে ক্ষুদ্রতম এককে, তাহলে জীব। নিচ কাকে বলে? নিচ যে 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 জায়গাটাতে থাকছে তার রেসপেক্টে তার সাথে কি আন্তঃক্রিয়া হচ্ছে, কি সম্পর্ক হচ্ছে ওই স্থানের হিসেবে, বা কি ভূমিকা পালন করছে, কোন রোল ও প্লে করছে, সেটাই হচ্ছে ওর নিচ। ঠিক আছে? ওয়ার্বলার ধরনের একটা পাখি ছিল, একটা গাছের ক্ষেত্রে দেখা গেছিলো 5টা লেয়ার, মানে ওর 5টা নিচ তৈরি করেছে ও। কেউ গাছের মগডালে থাকছে, কেউ একটু মিডল পোর্শনে থাকছে, কেউ আরেকটু নিচে, এরকম করে 5টা নিচ তৈরি করেছিল। সেখান থেকে বিজ্ঞানীরা বলেছিলেন নিচ, একটি প্রাণীর নিচ আদান প্রদান করে, মানে একটা লেয়ার, একটা লেভেল থেকে নিচের আরেকটা লেভেলে উঠতে বা নামতে পারে। লেখো, নিচ পরিবর্তন করতে পারে প্রাণী। প্রাণীরা নিচ পরিবর্তন করতে পারে, নিচের এক স্তর থেকে অন্য স্তরে যেতে পারে। এবার নিচ সম্পর্কে আলোচনা করতে করতে বিজ্ঞানীরা দেখলেন ইউজুয়ালি কোনো প্রাণী বা কোনো স্পিসিস একটা নিচে থাকলে ও অন্য নিচে যায় না, মানে বেসিক্যালি একটা আমার নিজের এরিয়া ছেড়ে আমি অন্য জায়গাতে যাব না। কিন্তু কখনো যদি এমন ঘটনা ঘটে যে দুজনের নিচ ওভারল্যাপ করে গেল, তখন সেই ঘটনাটাকে বলবে হচ্ছে যে এই জায়গাটা নিচ ওভারল্যাপ, এইটুকুটা এরিয়ার মধ্যে এরও ছিল থাকার কথা, বিও ছিল থাকার কথা। হলো? এবার এখানে আরেকটা সূত্র আসবে, গজের সূত্র, বিজ্ঞানী গজ। ঠিক আছে? তিনি বললেন কি যে না, যখন এরকম দুটো স্পিসিসের মধ্যে নিচ ওভারল্যাপের ঘটনাটা ঘটবে, তখন দেখা যাবে যে কোনো একটা স্পিসিস পেছনে সরে যেতে বাধ্য হবে। কেন বাধ্য হবে? কারণ ওর ক্ষমতা নেই। যে পেছনে সরে যাবে সে দুর্বল, সেই কারণে সে সরে যাবে, কিন্তু সরবে অবশ্যই। দুজনে একসাথে কোঅপারেট করে থাকবে না, একজনকে পেছনে সরতে হবে যে দুর্বল। এটাই হচ্ছে গজের সূত্র নিচ ওভারল্যাপের ওপর। উনি বলেছিলেন প্যারামোসিয়ামের দুটো স্পিসিস নিয়ে উনি গ্রো করেছিলেন কালচার মিডিয়ামে, দিয়ে একটা সময় দেখেছিলেন যে একটা স্পিসিস পুরোটাই ছড়িয়ে গেল, আর আরেকটা স্পিসিস কমতে কমতে পুরোটা ওর কলোনিটা নষ্ট হয়ে গেল। সেটা দেখে উনি এই মতবাদটা দিয়েছিলেন, তার যে রুলস। আচ্ছা, নিচের ভাগ হয় টাইপস। ফান্ডামেন্টাল নিচ শুনেছ? ফান্ডামেন্টাল নিচ হচ্ছে, ধরো যতটা জায়গা জুড়ে ওর থাকার কথা, উইদাউট এনি কম্পিটিশন, কোনো কম্পিটিশন ওকে ফেস করতে হচ্ছে না, খাওয়ারের জন্য, থাকার জন্য,
মানে খাদ্য বস্ত্র বাসস্থান, কোনো কিছুর জন্য ওকে কম্পিটিশন ফেস করতে হচ্ছে না, কোনো প্রাকৃতিক দুর্যোগ ওকে ফেস করতে হচ্ছে না, তাহলে যতটা এরিয়া জুড়ে ও থাকবে, বেসিক্যালি থিওরিটিক্যালি যতটা এরিয়া জুড়ে ওর থাকার কথা, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল নিডস। যেমন আমার থিওরিটিক্যালি যদি বলো, মানে আইনগতভাবে যদি বলি আমি ক্ষমতা, তাহলে আমার ক্ষমতা আছে আমি মালদা কেন পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারি। কিন্তু রিয়ালিস্টিক নিচ হচ্ছে আমাকে বিভিন্ন কম্পিটিশন ফেস করতে হচ্ছে, তার জন্য দেখা গেল মালদার আমি সিংহতলা এরিয়া ছাড়া বাদবাকি কোনো জায়গাতে যেতে পারছি না, সেটা হলো রিয়ালিস্টিক নিচ। যাওয়ার কথা ছিল অনেকটা, ক্ষমতা ছিল হাতে কলমে অনেক দূর যাওয়ার, কিন্তু অরিজিনালি বিভিন্ন কারণে বিভিন্ন কম্পিটিশন ফেস করার জন্য ওর এরিয়াটা যতটুকুর মধ্যে ফাইন্ড হয়ে থাকলো বা আটকে গেল, সেটাকে আমরা বলবো রিয়ালিস্টিক নিচ, ওই স্পিসিস বা ওই প্রাণীটির সাপেক্ষে। তাছাড়া স্থানিক নিচ হয় কোনো স্থানের হিসেবে, একে স্প্যাটিয়াল নিচও বলে। তোমরা স্প্যাটিয়ালকে স্প্যাশিয়াল বলবে না কি বলবে জানি না। এটা ইউজুয়ালি কি হয়, ধরো কোনো একটা কমিউনিটি আছে, মানে একটা জায়গাতে মোর দ্যান ওয়ান স্পিসিস আছে। এটা যখন আলোচনা করেছিলেন উনি একটা গাছের গুঁড়িতে দেখেছিলেন, ধরো গাছের গুঁড়ি, এবার গাছের গুঁড়ির তো লেয়ার থাকবে অনেক, ধরো বাইরের দিকের একটা লেয়ার, ভেতরের দিকে একটা লেয়ার, তো এই গাছের গুঁড়ির মধ্যে 7 রকম নিচ পেয়েছিলেন, 7। তখন উনি বলেছিলেন তাহলে এক একটার যেটুকুটা নিচ সেটা হচ্ছে ওর স্থানিক নিচ। পিৎজা ব্রেডকে যদি তুমি ভাবো, পিৎজার একটা স্লাইসে একজন আছে, ওর এই একটা স্লাইস হচ্ছে ওর স্থানিক নিচ, পাশের জনেরটা পাশের জনের স্থানিক নিচ, এরকম করতে শুধু করতে করতে গাছের গুঁড়ির মধ্যে 7খানা নিচের সন্ধান পাওয়া গেছিলো, সেখান থেকে এই কনসেপ্টটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, আর একটা থাকে ট্রফিক নিচ। ট্রফিক লেভেল মানে খাবারের যে ফুড লেভেল সেটার উপর ভিত্তি করে হয়। আর একটা থাকে হচ্ছে একটা ট্রফিকগুলো, আর একটা হচ্ছে খুব সম্ভবত মাল্টি কি একটা যেন থাকে, বহুমাত্রিক, মাল্টি ডাইমেনশনাল। মাল্টি ডাইমেনশনালে কী হয়, এই একটা নিচে আছে, ও আরেকটা নিচে আছে, একজন আরেকজনকে এফেক্ট করছে, কোনো না কোনোভাবে এফেক্ট করবে, সেটা হলো মাল্টি ডাইমেনশনাল। হলো এই মোটামুটি 5টা। কে আছে এদিকে দেখছো, ভর্তি হতে এসেছে? তাপমাত্রার অনেক এফেক্ট আছে তার মধ্যে। এবার কিছু কিছু প্রাণী আছে যারা তাপমাত্রার ওয়াইড রেঞ্জ বিয়ার করতে পারে, মানে তাপমাত্রার অধিক পার্থক্যতেও ওদের শরীরে কোনো অসুবিধা হয় না, তাদেরকে আমরা বলবো ইউরিথার্মাল। যেমন আমরা মানুষ 0 ডিগ্রিতেও বেঁচে গেছি, প্রায় 60 ডিগ্রি ক্রস করে যাচ্ছে তাতেও বেঁচে পড়তে আছি, ঠিক আছে, কষ্ট হচ্ছে কিন্তু বেঁচে যাচ্ছি। আবার স্টেনোথার্মাল যারা হচ্ছে খুব কম টেম্পারেচারের পার্থক্যতে ওদের কিছু না কিছু পরিবর্তন হয়ে যাবে, মারা যেতে পারে, মানে তাপমাত্রার বেশি হেরফের নিতে পারবে না, ওরা হচ্ছে স্টেনোথার্মাল। যেমন ব্যাং, সাপ। এবার ব্যাং, সাপ যখন এলো তখন তাদের সাথে সাথে আরও একটা নাম আসবে, পয়কিলোথার্মাস। পয়কিলোথার্মাস বা এক্টোথার্ম বা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। ঠিক, যে পয়কিলোথার্ম সেই এক্টোথার্ম। এক্টোথার্ম বা পয়কিলোথার্মের মানে হচ্ছে যার শরীরের তাপমাত্রা রেগুলেটর করার কোনো ক্ষমতা নেই, বাইরের পরিবেশের তাপমাত্রার সাথে সাথে ওদের শরীরের তাপমাত্রা বাড়ে বা কমে। বাইরের পরিবেশের তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাবে, বাইরের পরিবেশের তাপমাত্রা যদি কমে যায় তাহলে শরীরের তাপমাত্রা কমে যাবে। ঠিক আছে, সাপ, ব্যাং, যত রকমের ধরো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী আছে সব এই পয়কিলোথার্মের মধ্যে পড়ে, পয়কিলোথার্ম বা এক্টোথার্ম। ঠিক আছে, আরেকটা থাকবে, তার সাথে সাথে আসবে হচ্ছে এন্ডোথার্ম বা হোমিওথার্ম। এন্ডো, হ্যাঁ, এন্ডোথার্ম বা হোমিওথার্মকে কাকে বলবে, এর ঠিক উল্টো দিক, মানে এরা তাদের নিজেদের শরীরের
তাপমাত্রাটাকে মেনটেন করে, একটা ফিক্সড টেম্পারেচার মেনটেন করে রাখে। মেনটেন করার জন্য তাদের শরীরে একটা মেকানিজম আছে, সেটাকে বলা হয় হোমিওস্ট্যাটিস। ওটার পরে ঢুকছি। তো মোট কথা, বাইরের পরিবেশের তাপমাত্রা 0 হলেও আমার শরীরের তাপমাত্রা 34-এর কাছাকাছি থাকবে। বাইরে যদি 60 হয়ে যায়, আমার শরীরের তাপমাত্রা 34-এর কাছাকাছি থাকবে। মোট কথা আমি ফিক্স করে রাখবো, চেঞ্জ হবে না। তাদেরকে বলা হয় হোমিওথার্ম বা এন্ডোথার্ম। যেমন মানুষ, স্তন্যপায়ী প্রাণী, এরা সব কিছু এদের মধ্যে পড়বে। উদ্ভিদকে নিয়ে যখন আলোচনা করব তখন আসবে মেগাথার্মস, যেসব উদ্ভিদ খুব উচ্চ তাপমাত্রার মধ্যে জন্মায়, মরু অঞ্চলের বা তার ওই সব জায়গায়। মেসোথার্মস একটু কম, কিন্তু মোটামুটি গরমের মধ্যেই থাকছে। মাইক্রোথার্মসের মধ্যে যারা আসবে তারা হচ্ছে এবার ঠান্ডা বা বরফের মধ্যে বেঁচে থাকতে ক্যাপেবল, ঠান্ডা তাপমাত্রা। আর হেকিস্টোথার্ম, এরা হচ্ছে অতিরিক্ত মানে নিম্ন তাপমাত্রা, -50 বা তারও নিচের তাপমাত্রাতে এরা বেঁচে থাকে। যেসব পাহাড় পর্বতের সবসময়ই বরফে ঢাকা থাকে, সেই সমস্ত জায়গায় এই হেকিস্টোথার্মস, মস, ছোটো ছোটো মসের মতো দেখতে পাওয়া যায়। আর মাইক্রোথার্মস হচ্ছে তোমার ঠান্ডাতেই থাকে, কিন্তু ধরো বরফটা গলে গেল, ওই সময় ছোটো 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 মসের আকারে জন্মালো, গুল্মের আকারে জন্মালো। কিন্তু বাদবাকি এরা হেকিস্টোথার্ম হচ্ছে পুরো বরফে থাকে, বেঁচে থাকে, ক্ষমতা আছে বেঁচে থাকার। ঠিক আছে? হোমিওস্ট্যাসিস বা শরীরের ভেতরে যে তাপমাত্রা বা শরীরের ভেতরে একটা মেকানিজম আছে, সেটাকে মেনটেন করছে। ফিক্সড তাপমাত্রা হোক বা অন্য কিছু, সেটা সাধারণত দুভাবে করা হয়। এক হচ্ছে তাপমাত্রাটাকে মেনটেন করবে, আরেক হচ্ছে অসমো রেগুলেশন। ঠিক আছে? অসমো রেগুলেশনের মানে হচ্ছে আমার শরীরের ভেতরের যে দেহ রস, সেটা রক্তরস হতে পারে, কোষ রস হতে পারে, মানে কোষের প্রোটোপ্লাজমের স্ট্রাকচার, সব কিছুই। সেখানে তো কিছু খনিজ পদার্থ আছে, শুধু তো জল নেই, আছে তো খনিজ পদার্থ মিশ্রিত আছে। সেটার টনিসিটি বাইরের পরিবেশের সাপেক্ষে কেমন আছে। বাইরের পরিবেশের হাইপারটনিক থাকলে আমার হাইপোটনিক হয়ে যাবে, এরকম হতে দেওয়া যাবে না। এই যে মেনটেন করছে, এটাই হচ্ছে অসমো রেগুলেশন। ঠিক আছে? এটা মেনটেন করার জন্য বিভিন্ন প্রসিডিওর আছে, কয়েকটা ধাপ আছে। তার মধ্যেও যারা অসমো রেগুলেটরি হিসেবে ওয়াইড রেঞ্জের মধ্যে নিজেদেরকে মেনটেন করতে পারে, তাদেরকে আমরা বলবো ইউরি হ্যালাইন। আর যারা পারে না, তাদেরকে বলবো স্টিনো হ্যালাইন। স্টিনো বা স্টেনো, যা বলবে। যারা রেগুলেটর করে তাদেরকে বলা হয় অসমো কনফর্মার। ঠিক আছে? আর যারা তাপমাত্রা করে তাদেরকে বলা হয় থার্মো কনফর্মার। এবার হাইপোটনিক, হাইপারটনিক আর আইসোটনিক তো জানো। হাইপারটনিক সলিউশন কাকে বলবো? হাইপারটনিক সলিউশন কাকে বলবো? ধরো আমি বললাম সমুদ্রের জলটা মাছের রেসপেক্টে হাইপারটনিক, তার মানে কি? সমুদ্রের জলে কি আছে যার জন্য আমি বলছি হাইপারটনিক? লবণের ঘনত্ব বেশি, অতটা লবণ আমার শরীরে নেই। ঠিক আছে? হাইপোটনিক মানে হচ্ছে যতটা বাইরে আছে তার রেসপেক্টে আমার শরীরে বেশি আছে, মানে আমার শরীরে যা লবণের ক্যাপাসিটি তার তুলনাতে বাইরে লবণ কম, জল বেশি। স্বাদু জলের ক্ষেত্রে এই ধরনের ঘটনাটা ঘটে। মিষ্টি জল, মানে রুই মাছরা থাকবে যখন, তখন ওরা হাইপোটনিক সলিউশনের মধ্যে থাকে। ঠিক আছে? এক্ষুনি বলছি যে এত কিছু কেন বকছি। আইসোটনিক মানে ইকুয়াল, স্যালাইন ওয়াটার। এবার ধরো একটা নর্মাল সেল হাইপোটনিক সলিউশনে আছে, মানে রুই মাছকে আমি, রুই মাছ স্বাদু জলেই থাকে। এবার ও তো হাইপোটনিক সলিউশনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে,
তাহলে ওর শরীরে কী কী পরিবর্তন হওয়ার কথা ছিল? হাইপোটনিক সলিউশন। ওর শরীরের তুলনাতে বাইরে জল বেশি, জল ওর শরীরের ভিতরে ঢোকার কথা, নর্মালি ঢোকার কথা। এবার জল যদি শরীরের ভিতরে ঢুকে যায়, রুই মাছ কোনোভাবে যদি ওকে আটকাতে না পারে, তাহলে প্রচুর পরিমাণে জল ঢুকবে, ওর প্রত্যেকটা কোষে কোষে জলগুলো পৌঁছে যাবে, দিয়ে ওর যে লবণের ঘনত্বটা বেশি হয়েছিল সেটা নষ্ট হবে, একসময় লাইসিস হয়ে যাবে, মানে কোষগুলো ফেটে যাবে, রুই মাছটা মারা যাবে। এই ঘটনাগুলো যাতে না ঘটে তার জন্য ওদের মধ্যে কিছু কিছু পরিবর্তন হয়েছে। এক, গ্লোমেরুলার ফিল্ট্রেশন ওদের শরীরে প্রচুর পরিমাণে হয়। গ্লোমেরুলার ফিল্ট্রেশন কাপের মতো স্ট্রাকচার, এই তো এখানে এরকম দলা 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 পেরে তারপরে বেরিয়ে যায়, এটাই তো গ্লোমেরুলাস। গ্লোমেরুলার ফিল্ট্রেশনে ফার্স্ট ফিল্ট্রেশনটা হয়, যতটা জল যেখান থেকে যতটুকুটা জল ঢোকাক না কেন গ্লোমেরুলার ফিল্ট্রেশন দিয়ে রেট বাড়িয়ে দেবে যাতে জলটা শরীর থেকে বেরিয়ে যায়, ওর এক্সেস জলের দরকার নেই, এক্সেস জল হলে ওর সমস্যা। এটা একটা ফার্স্ট মেকানিজম, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট হাই। ফুলকাতে ক্লোরাইড কোষের উপস্থিতি। ক্লোরাইড কোষের কাজ কি? বিভিন্ন আয়নগুলোকে নেবে লবণের, কেননা লবণ শোষণ না করলে ও যখন মূত্র তৈরি করছে সেখান থেকে তো লবণ ওর শরীর থেকে বেরোচ্ছে, এবার লবণ বেরিয়ে যাওয়ার মানে আলটিমেটলি একটা সময় চলে আসবে যখন বাইরের মতোই ওর ভেতরটা হাইপোটনিক হয়ে যাবে, সেটা হতে দেওয়া যাবে না। অতএব যতটুকু লবণ বেরোচ্ছিল সেটাকেও টানো, ক্লোরাইড সেল ফুলকাতে বসে থাকে। আর কি কি হয়? লঘুমূত্র তৈরি করে। লঘুমূত্র তৈরি করা মানে হচ্ছে প্রচুর, যে মূত্রের মধ্যে জল বেশি থাকবে, যতটুকু জল ঢুকছে সেটাকেও বের করে দাও। আর কি হয়? দেহকোষে আঁশ, আঁশ দ্বারা ঢাকা, আঁশ দ্বারা ঢাকা থাকার জন্য চট করে একটা ওপেন সেল যদি থাকতো চামড়া, তাহলে যত তাড়াতাড়ি ওখান থেকে বাইরের হাইপোটনিক সলিউশন জল ব্যাপন প্রক্রিয়ায় দেহের মধ্যে ঢুকতে পারতো। আঁশ থাকার কারণে বাধাপ্রাপ্ত হয়, আঁশ আটকায় জল ঢুকে যাওয়া থেকে। ঠিক আছে, এবার ঠিক এর উল্টো দিকের ঘটনাটা ঘটবে হাঙরের কাছে। হাঙর যেখানে বসে আছে সেখানে প্রচুর লবণ, ওর নিজের শরীরে অত লবণ নেই। এবার আমরা জানি অসমো রেগুলেটর বা অসমোসিস ঘটনাতে কি ঘটবে, হিসেব মতো হাঙরের কাছে যতটুকু জল আছে সেই জলটাও টেনে ও বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কেন না বাইরে ওর জল কম, জল যেখানে যেখানে কম সেখানে সেখানে তো টানে। তাহলে ও যদি কোনো মেকানিজম না রাখতো তাহলে হাঙরের থেকে জল শরীরে সব বেরিয়ে যেত, হাঙরটা আলটিমেটলি শুকিয়ে যেত, মানে ওর কোষগুলো শুকিয়ে মারা যেত। সেই ঘটনা আটকানোর জন্য এর ঠিক উল্টো উল্টো কাজগুলো ওর হয়। ওদের শরীরে বৃক্কতে গ্লোমেরুলাস নেই, গ্লোমেরুলাসবিহীন বৃক্ক দেখা যায়। পয়েন্ট করে রেখো ছোট্ট করে একটা স্টার দিয়ে, যে হাঙরদের গ্লোমেরুলাস নেই, মানে হাঙর বা সামুদ্রিক মাছ, গভীর সমুদ্রের মাছগুলো যারা গভীর সমুদ্রে যারা থাকে তাদের ক্ষেত্রে বৃক্কতে গ্লোমেরুলাস থাকে না, গ্লোমেরুলাসবিহীন হয়। ওদের বৃক্কীয় নালিকা আছে, ওই বৃক্কীয় নালিকা থেকে জলের পুনঃশোষণ বৃদ্ধি পায়, কারণ ওদের শরীরে জল দরকার, কোনো না কোনো মাধ্যম থেকে ওদের শরীর থেকে জল বেরোচ্ছে। লঘুমূত্র বদলে এদের ক্ষেত্রে ঘনমূত্র তৈরি হবে, জল যাতে বাইরে বেরিয়ে যাওয়াটাকে আটকাতে পারে। ঠিক আছে, হলো? অ্যালেন্স রুলস, বার্জম্যানের রুলস। অ্যালেন্সে উনি বলেছিলেন যে বিভিন্ন মেরু অঞ্চলের প্রাণীগুলো যারা ঠান্ডাতে বসবাস করছে তাদের শরীর থেকে তো উষ্ণতা বেরিয়ে যাবে, হিট লসটা আটকানোর জন্য ওরা এক ধরনের মেকানিজম দেখায়, সেটা হচ্ছে বডি এক্সট্রিমিটিস, মানে কান লেজ এগুলো ওদের আকারে ছোট হয়, এগুলোর আকার ছোট করে ওরা ওদের দেহতলের ক্ষেত্রফলটাকে ছোট করে, যার ফলে ওদের হিট লসটা কমে যায়। এটা হচ্ছে অ্যালেন্স রুলস। বার্জম্যানের রুলসে মনে রাখবে, বি দিয়ে বার্জ, বি দিয়ে বিগ,
বার্জম্যানের রুলসে উনি বলেছিলেন এই শীত প্রধান দেশের প্রাণীগুলো আকারে সবসময় বড় হবে গ্রীষ্মপ্রধান দেশের থেকে। যেমন আমাদের এখানে যদি কালো ভালুককে দেখো আর সাইবেরিয়ান যদি পোলার বিয়ারকে দেখো, আকারে পোলার বিয়ার অনেক বড়। নর্মাল বাঘ আমাদের এখানকার বেঙ্গল টাইগারকে দেখো, সাইবেরিয়ান বাঘকে যদি দেখো, ওদের আকার অনেক বড়। ঠিক আছে, এটা হচ্ছে বার্জম্যানের রুলস। এই দুটো রুলস গেল। এবার নেক্সট ঢোকো হচ্ছে অভিযোজন। অভিযোজনের মধ্যে মেনলি যেটা আলোচনা হয় সেটা হচ্ছে দু রকমের, ক্যাটাড্রোমাস ফিশ আর অ্যানাড্রোমাস ফিশ। ক্যাটাড্রোমাস ফিশ করে কি যায়, অ্যানাড্রোমাস আসে, মানে জননের কারণে আসে। কোথা থেকে আসে? ইউজুয়ালি সমুদ্রের জায়গা থেকে আসে। কারা আসে? ইলিশ আসে। ক্যাটাড্রোমাস হচ্ছে ভেটকি যায়, এখান থেকে বেরিয়ে যাবে। এই হলো ক্যাটাড্রোমাস, অ্যানাড্রোমাস। মাইগ্রেশন ইউজুয়ালি টু টাইপের হয়, দুটো ধরনের। এক হচ্ছে সিজনাল মাইগ্রেশন, মানে কোনো ঋতু, পার্টিকুলার ঋতু ভেদে, যেমন শীতকালে পরিযায়ী পাখিরা আসে, আবার শীত শেষ হলে চলে যায়। আরেকটা হয় ডে টু ডে বেসিসে, প্রত্যেকদিন পাখি নিজের বাসা থেকে বেরোচ্ছে খাবার সন্ধানের জন্য, আবার দিন শেষে বাসাতে ফেরত আসছে। ঠিক আছে, মাইগ্রেশন। মাইগ্রেশনেরও আবার ভাগ হয় ইমিগ্রেশন, এমিগ্রেশন, অভিবাসন, আরেকটা কি বলে বাংলাতে? অভিবাসন, আরেকটা কি বলে বাংলাতে? ইমিগ্রেশন আর এমিগ্রেশনটা আমি জানি। ঠিক আছে, ইমিগ্রেশনে কি হয়, যেখানে আয় পাবে তার মানে ইন। ইমিগ্রেশন হচ্ছে মানে বাইরে থেকে কোনো জায়গা থেকে ঢুকছে। আর এমিগ্রেশন ই পাবে হচ্ছে এক্সিট, মানে তোমার একটা জায়গা থেকে ও বেরোচ্ছে। এইভাবে মনে রাখার চেষ্টা করবে, তাহলে ভুলবে না। এবার অভিযোজনে ব্যাক করো। অভিযোজন অনেক ধরনের হয়। উদ্ভিদের ক্ষেত্রে যদি জলজ অভিযোজন কল্পনা করো, জলজ উদ্ভিদ কত ধরনের থাকে? কিছু থাকবে পুরোপুরি নিমজ্জিত, কিছু নিমজ্জিত। এবার যারা পুরোপুরি নিমজ্জিত থাকবে তারা অক্সিজেন কোথা থেকে নেবে? জলের দ্রবীভূত অক্সিজেনটা নেবে। কিভাবে নেবে? সমগ্র দেহতল থেকে ব্যাপন প্রক্রিয়ার মধ্যে নেবে। এটা সবার থাকে না। এবার কিছু কিছু গাছ থাকে যারা আংশিক নিমজ্জিত, কিছুটা আছে ডোবা, কিছুটা আছে ভাসা। তাদের ক্ষেত্রে কাণ্ডগুলো সাধারণত বায়ুবকাশ থাকে, মানে স্পঞ্জিল হয়। আবার কিছু কিছু থাকবে যে পুরোপুরি ভাসছে, কচুরিপানা ভেসে ভেসেই থাকে। ওদের পর্ব বা ধাবক যেগুলো থাকে সেগুলোতে মানে স্পঞ্জের মতো স্ট্রাকচার, যাতে করে তার মধ্যে মধ্যে বায়ু আটকে থাকে। যখনই বায়ু আটকে থাকবে তখনই ফাঁপা একটা গঠন দেবে, যার ফলে জলে প্রবতার সৃষ্টি হবে, দিয়ে ও ভেসে থাকবে। তো এগুলো হচ্ছে ওদের ক্ষেত্রে মডিফিকেশন। আর কি কি মডিফিকেশন থাকবে? পাতার ওপরে কিউটিকল বা মোমের আস্তরণ থাকবে। এবার ধরো পাতাটা এইভাবে আপার সারফেসে আছে, ডুবে যায়নি, তাহলে এরকম পাতাতে পত্ররন্ধ্র কোথায় থাকবে? ওপরের দিকে না নিচের দিকে? ওপরের দিকে থাকবে, কারণ নিচের দিকে তো জলের তলের সাথে লেগে আছে। আবার পুরোপুরি যারা নিমজ্জিত তাদের ক্ষেত্রে অন্য ঘটনা ঘটবে। এরকম প্রচুর প্রচুর মডিফিকেশন জলজ অভিযোজনের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। জাঙ্গল মডিফিকেশন আছে। আর কি কি মডিফিকেশন আছে তোমাদের খেয়াল করি? জাঙ্গল, কনভার্জেন্ট ইভলিউশন, ডাইভার্জেন্ট ইভলিউশন তো আশা করি বলতে হবে না, ওটা তো পড়িয়েছি। সাবমার্জ লিখে রাখো, হাইড্রিল্লা এক্সাম্পল ছোট করে লেখো। সাবমার্জ সম্পূর্ণ নিমজ্জিত, মুখে বলে দিচ্ছি, জানো। ঠিক আছে, উদাহরণ দিয়ে কোশ্চেন আসলে অ্যাটেন্ড করো। ভাসমান পাতা বিশিষ্ট যেটা, সেটা হচ্ছে পদ্ম। পদ্মের পাতাগুলো পুরোপুরি ডোবে না, ভেসে থাকে। ভাসমান জলজ উদ্ভিদ সেটা হচ্ছে কচুরিপানা, পুরো উদ্ভিদটাই হচ্ছে ভাসমান। পদ্মের ক্ষেত্রে কিন্তু পুরো উদ্ভিদ ভাসমান নয়, শুধু পাতাটা আর ফুলটা ভেসে থাকে। প্রথিত মূল উত্থিত উদ্ভিদ, মানে মূলটা গেঁথে আছে, উদ্ভিদটা বাইরে উত্থিত হয়ে আছে। উভচর, টাইফা,
কচুরিপানা ভাসমান জলজ উদ্ভিদ, পুরো উদ্ভিদটাই ভাসমান। নিমজ্জিত অথচ ভাসমান, লেম্মা, সার্গাসাম, এই দুটো হচ্ছে সার্গাসাম, এই দুটো হচ্ছে নিমজ্জিত অথচ ভাসমান, মানে ডুবে আছে আবার ভেসেও আছে। হয়েছে? এবার লেখো লবণাক্ত। লবণাক্ত মাটির ক্ষেত্রে উদ্ভিদের অভিযোজন। কি কি ধরনের অভিযোজন দেখতে পাওয়া যায় লবণাক্ত মাটির ক্ষেত্রে? লবণাক্ত মাটিকে কি নাম দেওয়া হয়? লবণাক্ত মাটিকে আগে কি আরেকটা নাম বলা হয় বলো? সারিবৃত্ত শুষ্ক মৃত্তিকা বলে, বলে না? আর সারিবৃত্ত শুষ্ক মৃত্তিকাতে এতটাই, ওই মাটিতে এতটাই লবণ থাকে যে ওই লবণের জন্য মানে কোনো অঙ্কুরোদ্গমের ব্যাপারটা ঠিকঠাকভাবে হয় না। সেই জন্য এই ধরনের মাটিতে যে গাছগুলো জন্মায় তাদের ফল গাছে থাকাকালীনই অঙ্কুরোদ্গম হয়ে যায়, দিয়ে ফলটা মাটিতে যখন পড়ে তখন মাটিতে পুঁতে দেয়, মানে নিজেদেরকে গেঁথে দেয়। তো এই ধরনের অঙ্কুরোদ্গমকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। এটা লবণাম্ব উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ঠেসমূল আসে, ঠেসমূল আসে আলাদা, শ্বাসমূল আলাদা। শ্বাসমূলের আরেকটা নাম হচ্ছে নিউম্যাটোফোর। ঠিক আছে? শ্বাসমূল মানে হচ্ছে এরকম ছোট ছোট গঠন থাকবে, মাটি ফুঁড়ে উপরে উঠে আসে, সেখান থেকে বাতাসের অক্সিজেন নিয়ে ওরা কাজকর্মগুলো করে। আর ঠেসমূল হচ্ছে যেহেতু কাদা মাটি, কন্টিনিউসলি মানে জোয়ার আর ভাটা হতে থাকে, মাটিটা সলিড না, তাই জন্য ওই ঠেসমূলগুলো দিয়ে গাছগুলো নিজেদেরকে দাঁড় করিয়ে রাখে, রিজিডিটি না হলে থাকতো না, উল্টে পড়ে যেত। ঠিক আছে? এগুলো হচ্ছে লবণাম্ব উদ্ভিদের ক্ষেত্রে বৈশিষ্ট্য। পাতা, পাতাতে মোমের কিউটিকল থাকবে। আচ্ছা, এই ধরনের উদ্ভিদকে হ্যালোফাইট বলে, ওটা খেয়াল রেখো। আর মরু অঞ্চলে যেগুলো উদ্ভিদ হয় সেগুলোকে বলে জেরোফাইট। ঠিক আছে? কাঁটা, ক্যাকটাস সব ওগুলোর মধ্যে। মরু প্রাণীদের মধ্যে কি কি বৈশিষ্ট্য হয়? উটের অক্ষিপল্লব এক্সট্রা থাকে, চোখের পাতাগুলো বড় থাকে, থার্ড আই লেয়ার মানে একটা নিকটেটিং পর্দার মতো যে তৃতীয় উপপল্লব সেটা ওদের থাকে। নাসারন্ধ্রতে ফ্ল্যাপ থাকবে, মানে ডিরেক্ট নাকের ফুটোর মধ্যে দিয়ে গরম বাতাস যাতে না ঢোকে তাই জন্য একটা ওদের ভালভের মতো থাকে। হলো গরম মরুভূমির বালিতে চলার জন্য পায়ে ইনসুলেটিং প্যাড থাকে যাতে করে গরম বালিতে পুড়ে না যায়। এবার ওদের যেহেতু জলের স্কারসিটি থাকে, শুধু উটের কথা বলছি না, ওখানে যা আছে মানে লিজার্ড বলো, সাপ বলো, সবার মধ্যে এরকম ক্যাপাসিটি আছে যে ওরা ওদের দেহের ফ্যাটটাকে জারণ করে জল তৈরি করে। উটও তাই করে। উটের যে কুজ বলে, ওই কুজ হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাট। কুজে জল জমা থাকে না, ওই কুজের ফ্যাটটাকে জারণ করে করে জারিত হওয়ার পর যে জলটা হচ্ছে সেটা দিয়েও শরীরের ভেতরে সমস্ত কাজকর্মগুলো করে। এই জন্য দীর্ঘদিন ধরে ও যতক্ষণ মানে কি বলবো, মানে ধরো ট্রাভেল করছে সেই সময় ওই কুঁচটা ওই জন্য ছোটো হতে থাকে আকারে, ওখানকার ফ্যাটটা জারণ করে করে জল ব্যবহার করে। আরবিসি স্ট্রাকচার এমন থাকে যে ওদের অক্সিজেন বেশি ক্যারি করতে পারবে, ইনিউক্লিয়েটেড। আমাদের কারোরই আরবিসি হচ্ছে নিউক্লিয়াস থাকবে না, কারণ নিউক্লিয়াস থাকার মানেই আরবিসিতে জায়গা কমে গেল অক্সিজেনকে ক্যারি করার। ঠিক আছে? হ্যাঁ, সবার সমস্ত বেশিরভাগ স্তন্যপায়ীরই হচ্ছে আরবিসি ইনিউক্লিয়েটেড। যদি কোশ্চেন করে মানুষের আরবিসিতে নিউক্লিয়াস আছে কিনা, কি বলবে? কেন নেই? অক্সিজেন যাতে বেশি করে বহন করতে। শুধু নিউক্লিয়াস না, কোষের বেশিরভাগ কোষ অঙ্গনই থাকে না, জায়গাটা বেশি দেওয়ার জন্য। ঠিক আছে? আর কি আছে? আচ্ছা, জলজ অভিযোজন প্রাণীদের ক্ষেত্রে দুরকম হয়। একটা হচ্ছে মুখ্য অভিযোজন, যেটা মাছেদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, স্ট্রিমলাইন বডি বা মাকু আকৃতির একটা শরীর, যাতে করে জলের রেজিস্ট্যান্স বা বাঁধাটাকে ওরা চট করে কাটিয়ে দিতে পারে, সাঁতার কেটে যাবে। পাখনা, রশ্মিযুক্ত পাখনা। কেন রশ্মিযুক্ত পাখনা? জলের চাপে যাতে পাখনা ছিঁড়ে না যায়। এবার জোড় বিজোড় নিয়ে টোটাল 7টা পাখনা থাকলো, ভালো কথা। আঁশ থাকবে, পিচ্ছিলতা দেবে। মাছেদের ক্ষেত্রে মানে অস্থিযুক্ত মাছেদের ক্ষেত্রে জলের ওপরের তলে নিচের তলে ওঠানামা করার জন্য ওদের পটকা আছে। পটকার আবার স্ট্রাকচারটা কি? ধরো দুটো, সামনের গ্রন্থি একটা আছে, পেছনের গ্রন্থি একটা আছে। সামনের গ্রন্থি রেড গ্রন্থি, পেছনের হচ্ছে রেটিয়াম নিউরোবেলিয়া। রেড গ্রন্থি কী করে? গ্যাস তৈরি করে। গ্যাস যখনই তৈরি হবে, পটকার ভেতরে গ্যাস ভরে গেল, মাছটা জলের ওপর তলে ভেসে উঠলো, জলের ওপর তলে ঘোরাফেরা হয়ে গেল, যা শিকার ধরার হয়ে গেল। এবার আর জলের ওপর তলে থাকলে হয়তো বা ওকেই শিকার করে নেবে। তখন আবার এই রেটিয়াম নিউরোবেলিয়া যে রক্ত জালকের মতো স্ট্রাকচারটা আছে, সে গ্যাসটাকে শোষণ করে নেয়, আবার চুপসে গেল পটকা স্ট্রাকচার, মাছ আবার ডুবে গেল। ঠিক আছে?
এইভাবে ওরা মেনটেন করে জ্বরে ওপরে তলে নিচে তলে যাতায়াত। এগুলো তো গেল মেন। এবার আমরা ইভলিউশনে পড়েছিলাম কিছু কিছু প্রাণী আছে যাদের ধরো স্তন্যপায়ী, ডলফিন, তারপরে হাঁ, তিমি, এরা তো এদের পূর্বপুরুষ তো জলে থাকতো না, কিন্তু কোনো না কোনো কারণে নিজেদেরকে বাঁচানোর জন্য এরা জলে আসতে বাধ্য হয়েছে। এবার তাদের তো কিছু এমন স্ট্রাকচারাল চেঞ্জ হবে যাতে করে জলে বেঁচে থাকবে, তখন এগুলোকে বলবো গৌণ অভিযোজন, জলে থাকার জন্য গৌণ অভিযোজন। এদের পূর্বপুরুষরা জলচর ছিল না, এরা হয়েছে বেঁচে থাকার তাগিদে। তো এদের মধ্যে আমরা দেখি ওই মাকু আকৃতির শরীরের গঠন এসছে, কিন্তু এদের যেহেতু লাংস আছে, মাছেদের তো ফুলকা আছে, ফুলকা দিয়ে কাজ করছে। স্তন্যপায়ী তো ফুলকা থাকবে না, ওর লাংসই আছে। ওদের লাংসটা ইউজুয়ালি মানে পিঠের কাছাকাছি জায়গাতে থাকে। তুণ্ড ধরো সামনের পোর্শনটা মাথা, হয় মাথার সামনে থাকবে, নাহলে তুণ্ডর পেছন দিকে পিঠের কাছাকাছি থাকবে। মাথার সামনে থাকলে ইউজুয়ালি দেখবে মাথার সামনে নাকের ফুটোটাকে উঁচু করে রাখে, বাদবাকি দেহটা নিচে ডুবে আছে। কুমির শুধু নাকের দুটো ফুটো, যাতে ওখান থেকে ও নিঃশ্বাসটা নিতে পারে। তিমি, আবার তিমিদের ক্ষেত্রে তোমরা দেখবে ওয়াটার ফাউন্টেন ক্রিয়েট হয়। ওয়াটার ফাউন্টেন আর কিছুই না, শরীরের ভেতরে কার্বন ডাইঅক্সাইডটাকে ছাড়ছে। এবার সেটা যেহেতু তাপটা বেশি আর সমুদ্র জলের মধ্যে দিয়ে ঠান্ডা, ওই জন্য ওয়াটার ভেপার তৈরি হয়, ওটাকে আমরা দেখি ফাউন্টেনের মতো। অ্যাকচুয়ালি ভেতরে কার্বন ডাইঅক্সাইডটাকে ছাড়ছে। একবার করে ওঠে, একবার করে নামে, দেখি না ডলফিন কেন উঠছে? যখন উঠছে তখন অক্সিজেনটা নিচ্ছে, আবার নিচে ডুবে গেল মানে ততক্ষণ পর্যন্ত থাকতে পারবে যতক্ষণ ওর অক্সিজেনটা আছে। আবার যখন অক্সিজেন শেষ হয়ে যাবে ওকে আবার উঠতে হবে, এই জন্যই ওঠে নামে। শুশুক, গাঙ্গেয় ডলফিনকে বলা হয় শুশুক। এখন আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, আর পাওয়া যায় না, তাও কয়েকটা ঢুকে পড়ে এদিক ওদিকে। আর কি স্ট্রাকচার হয়? আচ্ছা, প্যাডেল তৈরি হয়, টার্টলদের প্যাডেল তৈরি হয়, ফ্লিপার প্যাডেল তৈরি হয়। ঠান্ডাটাকে থেকে বাঁচার জন্য ব্লুবারের একটা প্রলেপ থাকে ভেতরে, ফ্যাটের, চামড়ার একদম স্কিনের নিচে, ব্লুবার বলে। ফ্যাটের মোটা স্কিন থাকবে, ঠিক আছে? এগুলো স্ট্রাকচার হয়েছে। শিরদাঁড়ার হাড়গুলো, মানে সামনে হাতে পায়ের হাড়গুলো মডিফিকেশনে হাতগুলো ধরো প্যাডেল বা ফ্লিপার হয়েছে। পায়ের জায়গার ক্ষেত্রে অনেকের মানে কি বলবো, শ্রোণী চক্রের জায়গাটা এমনভাবে ইনফিউজড হয়ে গিয়ে চেঞ্জ হয়েছে যে ডানার মতো, মানে পেছনের ডানার মতো একটা স্ট্রাকচার হয়, যে হোয়েলদের ডানারগুলো এরকম টাইপের হয় না দেখতে। শ্রোণী চক্র পরিবর্তন, মানে হাড়গুলো নিজেদের মধ্যে ফিউজড হয়ে গিয়ে ওরকম একটা স্ট্রাকচার দিয়েছে যাতে করে ও জলে বেঁচে থাকতে পারে। ঠিক আছে, আপাতত আজকে এইটুকু থাক। এখনো কিন্তু তোমাদের ছুটি হওয়ার কথা না, একটু ছোটোখাটো আলোচনা করে নি, টাইম আছে এখনো। হ্যাঁ।